গত ২৬ সেপ্টেম্বর ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত দাবি করা ইসলামী ব্যাংকের ভেরিফাইড ফেসবুক পেজে একটি হাদিসের ফটোকার্ড পোস্ট করা হয়, যেখানে বলা হয় সন্দেহ ছাড়া কবুল হয় এমন ৩ ধরনের দোয়া হলো অত্যাচারিত ব্যক্তির দোয়া, মুসাফিরের দোয়া এবং মা বাবার দোয়া। কিন্তু ঠিক পরের দিনই ২৭ সেপ্টেম্বর সেই ব্যাংকেই ঘটে এক বিতর্কিত ঘটনা। দক্ষতা যাচাই পরীক্ষার অজুহাতে দীর্ঘদিন ধরে প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতার সঙ্গে কাজ করা প্রায় ৫,০০০ কর্মকর্তাকে পরীক্ষায় বসিয়ে পরবর্তীতে ছাঁটাই করা হয়, যা বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে এক নজিরবিহীন ও হৃদয়বিদারক ঘটনা হিসেবে আলোচিত হচ্ছে। অভিযোগ উঠেছে কোনো প্রকার সতর্কতা, মানবিক বিবেচনা বা আর্থসামাজিক প্রভাব মূল্যায়ন ছাড়াই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ফলে একদিনের মধ্যে হাজারো পরিবারে নেমে এসছে অনিশ্চয়তার অন্ধকার। দেশের বিভিন্ন স্থানে শুরু হয় বিক্ষোভ, ক্ষোভে ফুঁসে ওঠে ভুক্তভোগীরা। আজ আমরা কথা বলবো সেই চাকরি হারানো এমন কয়েকজন কর্মকর্তার সঙ্গে, যাদের চোখে এখন হতাশা আর অজানা ভবিষ্যতের ভয়। আমি মোহাম্মদ জিয়াউর রহমান। আমি সর্বশেষ টার্মিনেশনের আগ পর্যন্ত ইসলামী ব্যাংক পিএলসিতে অফিসার হিসেবে নিযুক্ত ছিলাম এবং আমি হচ্ছে 2019 সালের ফেব্রুয়ারির 2 তারিখে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করেছিলাম ইসলামী ব্যাংকে। আচ্ছা, আপনি যে জয়েন করেছিলেন 2019 সালে, সেই সময় আপনি কি কোনো সনদ জালিয়াতি করেছিলেন বা কোনো অনিয়মের আশ্রয় নিয়েছিলেন? আচ্ছা, এখানে আমাদের ট্রেনিং পিরিয়ডে কিন্তু বলা আছে যে সনদ জালিয়াতি বা ক্রিমিনাল কোনো যদি যদি আমরা থাকি, তাহলে তারা 1 বছরের ভিতরে কিন্তু এগুলা পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু যাচাই বাছাই করবে এবং এগুলা কিন্তু তারা যাচাই বাছাই করে আমাদের পুলিশ ক্লিয়ারেন্স হয়েছে, পুলিশ ভেরিফিকেশন করছে, সার্টিফিকেট ভেরিফিকেশন করছে, আমাদের নামে কোনো ক্রিমিনাল মামলা আছে কিনা এগুলো যাচাই বাছাই করেছে। আলটিমেটলি এগুলো যাচাই বাছাই করার পরেই কিন্তু ট্রেনিং পিরিয়ড থেকে আমাদের কনফার্মেশন, অর্থাৎ কনফার্মেশন দিয়ে আমাদের এখানে স্থায়িত্ব করা হয়েছে। সো আমার মনে হয় যে যদি এই ধরনের যদি হইতো, কোনো নিয়ম যদি হইতো, তাহলে তো আমার কনফার্মেশনও হইতো না, আর আমি এখানে স্থায়িত্ব হয়ে আমি যে এত বছর চাকরিও করতে পারতাম না। তো আমার কাছে মনে হয় যে এটা একটি ভিত্তিহীন এবং মন গড়া একটা কথাবার্তা, যা তারা আমাদেরকে দায় চাপানোর জন্য একটা মানে দায় দিচ্ছে আর কি। ঘটনার সূত্রপাত আপনার কখন আপনি বুঝতে পেরেছেন যে কিছু একটা অনিয়ম এখানে হতে যাচ্ছে? এটা হচ্ছে যে 5 আগস্ট পরবর্তী, আসলে আপনারা যদি কভার শুনে থাকেন, তাহলে 5 আগস্ট পরবর্তী হচ্ছে যে একটা পক্ষ কিন্তু অনেকটা জোর জবরদস্তি করে কিন্তু আমাদের হেড অফিস কমপ্লেক্স, যেটা মতিঝিলে, ওখানে হচ্ছে যে তারা জোর জবরদস্তি করে কিন্তু দখল করে নেয় এবং দেখা যায় যে 5 আগস্ট পরবর্তীর সময়ে তারা জোর জবরদস্তি করে দখল করে নিয়ে আগের যে ম্যানেজমেন্ট ছিল তাদেরকে মারধর করে অনেকটা বের করে দেওয়া হয়েছে ওখান থেকে, এবং যেই যার মতো করে দেখা যাচ্ছে যে চেয়ার বাগাবাগি করে দিচ্ছে। অনেকে দেখা যায় যে 2টা 3টা প্রমোশন নিয়ে এমডি হয়ে যাচ্ছে। ইভেন আরো মজার বিষয় হচ্ছে যে আপনার ক্লিনার সাব স্টাফ, অর্থাৎ আমরা যেটাকে পিয়ন বলি, ক্লিনার পিয়নের তাদেরকেও প্রায় 1200-র উপর ক্লিনার সাব স্টাফ, তাদেরকে তারা 2টা 3টা প্রমোশন দিয়ে দেখা যাচ্ছে যে জুনিয়র অফিসার করে দেওয়া হয়েছে। তো এর পরবর্তী সময়ে আলটিমেটলি আমাদের উপরে মানসিকভাবে কিছুটা তারা প্রেসার ক্রিয়েট করেছে, শাখা ওয়াইজে বা বিভিন্ন কথাবার্তার মাধ্যমে তারা কিন্তু আমাদেরকে আকার ইঙ্গিতে দিয়ে দিত যে এই ধরনের কিছু একটা হবে, যে আমাদের সাথে কিছু একটা হবে এই ধরনের। তো ফাইনালি হচ্ছে তারা তখন একটা প্রায় 1 বছর পরে এসে বিশেষ দক্ষতা মূল্যায়ন নামে একটা পরীক্ষার আয়োজন করে আর কি। আপনার এই কর্মজীবনে আপনাকে কি কোনো ট্রেনিং দেওয়া হয়েছিল? হ্যাঁ, অফকোর্স। আমি যখন আমি পাইবা দিচ্ছিলাম আপনার 2018 সালের নভেম্বরের 23 তারিখে আমি ওখানে হেড অফিস কমপ্লেক্সে কিন্তু টাওয়ারে গিয়ে বাইবা দিচ্ছি। ডিসেম্বরের 4 তারিখে কিন্তু আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি হাতে পাই এবং জানুয়ারির 1 তারিখ থেকে জানুয়ারির 5 তারিখ পর্যন্ত প্রায় 1 সপ্তাহ 5 দিন, অর্থাৎ 5 দিনের একটা প্রথমে একটা ট্রেনিং দেওয়া হয় এবং পরবর্তীতে ওই ট্রেনিং এর পরে আমরা যোগদান করি। আমি যোগদান করার 1 বছর পরে কিন্তু আবার ফিজিক্যাল একটা আইভিটিআর, যেটা আমাদের একটা গবেষণা ইনস্টিটিউট আছে, ওখানে কিন্তু আমাদেরকে প্রায় 1 মাসের একটা ট্রেনিং দেওয়া হয়েছিল। এছাড়াও কিন্তু ক্যাপাসিটি বিল্ডিং এ যখন যেই সময় যেই আলোকে বা যেই বিষয় নিয়ে ম্যানেজমেন্ট পরীক্ষা নেওয়া হয়েছিল, ওগুলোতে সবগুলোতে কিন্তু আমরা অ্যাটেন্ড করেছি এবং সবগুলোতে আমরা খুব ভালোভাবে কিন্তু পাশ করে গিয়েছি। আচ্ছা, তো এই সময়টাতে, এই যে প্রায় 6 বছরের কাছাকাছি সময় আপনার কর্মজীবনে ইসলামী ব্যাংকে, এই সময়কে আপনি প্রায় 7 বছরের কাছাকাছি, এই সময় কি আপনার কোনো প্রমোশন হয়েছিল?
হ্যাঁ, আমি ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে যোগদান করি 2019 সালে। এরপর আমার 1 বছর পরে কনফার্মেশন হয়। এরপর 2021 সালে কিন্তু আমাকে জুনিয়র অফিসার হিসেবে নিযুক্ত করা হয় প্রমোশন দিয়ে। এরপর 2024 সালে কিন্তু আমাকে অফিসার হিসেবে নিযুক্ত করা হয় প্রমোশন দিয়ে। আচ্ছা আচ্ছা। তো আমি যদি অযোগ্যই হইতাম, কিংবা আমি যদি এই ধরনের যদি সার্টিফিকেট জালিয়াতি করে যদি আসতাম, তাহলে তো আমার 2-3টা এরকম প্রমোশন, এটা তো মানে কল্পনা করা যায় না। এবং এটা তো তারা নিজেরাই, যারা আমাদের ম্যানেজমেন্ট যারা, তারা বুঝে শুনে বিবেচনা করেই দিছে। এখানে তো এমনি এমনি কিন্তু প্রমোশনটা তো এমনি এমনি হয় না। এটা অবশ্যই একটা ক্রাইটেরিয়া মেনটেন করে হয়। অবশ্যই আপনার এক্সপেরিয়েন্স, আপনার কাজের দক্ষতা সবকিছু মূল্যায়ন করেই তো এই প্রমোশন গুলো আলটিমেটলি হয়। তো জনাব জিয়াউর রহমান, এই যে আপনি প্রমোশনের কথা বললেন, এই প্রমোশনে কোনোভাবে কি অ্যাসালাম কর্তৃপক্ষ আপনাকে ব্যক্তিগতভাবে কোনোভাবে সহায়তা করেছিলেন আপনার এই প্রমোশনের জন্য? না, এটা কি আসলে আসলে একটা হাস্যকর একটা বিষয়। উনি অনেক বড় একজন শিল্পপতি বা ব্যবসায়ী, আপনারা জানেন। ওনার না, সাথে আমি প্রশ্নটা করছি এই কারণে, কারণ আমরা ইসলামী ব্যাংকের বর্তমান ম্যানেজমেন্টের পক্ষ থেকে বা বিভিন্ন রাজনৈতিক মহল থেকে আমরা সোশ্যাল মিডিয়ায় শুনতে পাই যে যারা যারা চাকরিচ্যুত হয়েছেন ওনারা অ্যাসালামের সাথে কোনো না কোনো ভাবে সংশ্লিষ্ট, বা আপনাদেরকে একটা ট্যাগিং দেওয়া হয়, অ্যাসালাম সংশ্লিষ্টতার একটা ট্যাগিং দেওয়া হয়। এই বিষয়টা একটু ক্লিয়ার হতে চাইছি। না, আসলে দেখেন, যে এন্ট্রি লেভেলের একটা ছেলে যদি আপনি যদি বলেন যে অ্যাসালামের সাথে মানে লিয়াজু করছে কিংবা অ্যাসালামকে সহযোগিতা করছে, এটা একটা হচ্ছে যে আসলে মানে একটা ব্লেম ছাড়া আর কিছু নয়। অ্যাসালামকে যদি সহযোগিতা করে, তাহলে হায়ার ম্যানেজমেন্ট সহযোগিতা করেছে। এবং যারা সহযোগিতা করেছে তারা অ্যাসালামের সময়ে কিন্তু এক একজনে 2-3টা প্রমোশন করে কিন্তু উপরের দিকে উঠে গেছে। এবং তারা অনিয়ম যদি হয়ে থাকে, তাহলে তারা সরাসরি জড়িত। এবং তখনকার ম্যানেজমেন্টের সবাই কিন্তু এখনো স্বপদে বহাল আছে। তাহলে আমাদেরকে যদি অ্যাসালাম ট্যাগিং দিয়ে যদি আমাদেরকে চাকরিচ্যুত করে, তাহলে তো তারাও তো এই দায়ভার নিতে হবে। এবং তারাও তো এই চেয়ারে বসার অধিকার রাখে না। এটা আমি তাদের কাছে নৈতিক একটা প্রশ্ন রেখে গেলাম। অ্যাসালামের যদি ওই ধরনের যদি কোনো কেলেঙ্কারি থেকে থাকে, তাহলে তাদের হাত ধরে হয়েছে, তারা এটা আমাদেরকে কেন ব্লেম দিবে? আমরা তো হেড অফিস কেন্দ্রিক কাজ করে নেই, বা আমরা তো যে অ্যাসালামের সাথে সরাসরি এই ধরনের কোনো প্রুফ তারা দেখাইতে পারবে না। যদি ওই ধরনের কিছু হয়ে থাকে, যদি কোনো কেলেঙ্কারি হয়ে থাকে, যদি কেউ সহযোগিতা করে থাকে, এটা অবশ্যই তারা করেছে। এবং তারা এখন বর্তমানে ডিএমডি হিসেবে তারা কিন্তু নিযুক্ত, এবং বিভিন্ন সুযোগ সুবিধা থেকে সব গ্রহণ করেছে তারা। সো এই দায়ভারটা কিন্তু তাদেরকেও নিতে হবে। অবশ্যই। আচ্ছা, তো বর্তমান যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিতে আপনারা কি কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন? অফকোর্স, আমরা এটা নিয়ে আমরা আসলে, আপনারা জানেন, এটা হচ্ছে আগস্টের 14 তারিখে তারা বিশেষ দক্ষতা মূল্যায়ন নামে একটা সার্কুলার করে। পরবর্তীতে আমরা হচ্ছে এটা নিয়ে কিন্তু মাননীয় মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হই। তখন আগস্টের 27 তারিখে একটা রিট নাম্বার 13,974 নম্বর রিট, বিচারপতি আকরাম হোসেন এবং বিচারপতি ফয়েজ আহমেদের নেতৃত্বে যে বেঞ্চ, ওই বেঞ্চ রায় দেয় যে এই ধরনের কোনো পরীক্ষা নেওয়া যাবে না, বরং হচ্ছে যে প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা নেওয়া যেতে পারে। এবং এটা তাদের কাছে একটা প্রমোশন দেওয়ার জন্য প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা নেওয়া যেতে পারে। এবং এটার উত্তর দেওয়ার জন্য 24 ঘন্টার ভিতরে বাংলাদেশ ব্যাংকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তারা এটা আইনগতভাবে তারা কোনো ধরনেরই উত্তর দেয় নাই, এবং আদালতে তারা কোনো ধরনের মুখ করে নাই। বরঞ্চ এই যে হাইকোর্টের যেই অবকাশকালীন যে সময়, ওই সময়টার ভিতরে, সরি আমি এখানে একটু কারেক্ট করি, তখন ওই রায়টা দেওয়ার পরে কিন্তু তারা আলটিমেটলি ওই ডেটটা কিন্তু কি করে, ওই ডেটটা কিন্তু তারা স্টপ করে। তখন আদালত যখন হাইকোর্টের অবকাশকালীন সময়ে যায়, তখন ওই সময়টা, ওই সুযোগটা তারা নিয়ে কিন্তু এই ডেটটা আবার রিশিডিউল করে আলটিমেটলি তখন তারা এই যে গত মাসে সেপ্টেম্বর মাসের 27 তারিখে এটা পরীক্ষাটা নেয়। তো তারা ওই জায়গায় আইনিভাবে তারা মোকাবেলা না করে, বাংলাদেশের আইনকে কিন্তু তোয়াক্কা না করে, বিদ্যাঙ্গুলি দেখাইয়ে তারা কিন্তু সম্পূর্ণ আদালতকে অবমাননা করেই কিন্তু তারা এই পরীক্ষাটা আবার আয়োজন করে, রিশিডিউল করে। এবং হচ্ছে যে আমরা যারা ছিলাম তারা কিন্তু আদালতকে সম্মান করে আমরা এই পরীক্ষা অ্যাটেন্ড করে নিই। সো তারা এই সুযোগটা নিয়ে হচ্ছে যে আমাদেরকে গণহারে প্রায় 5,000 ছেলে মেয়ের একই সাথে টার্মিনেশন দেয় আর কি। তো কোনো ধরনের আইনের তোয়াক্কা না করে, কোনো যুক্তির তোয়াক্কা না করে ওনারা যেভাবে করে চাকরিচ্যুত করলেন প্রায় 4,500-এর কাছাকাছি বা 4,500-এর উপরে কর্মকর্তাদের, এটা কি ভবিষ্যতের জন্য আপনি অ্যালার্মিং মনে করেন না? অফকোর্স অ্যালার্মিং। এটা হচ্ছে যে ভবিষ্যতে এই ধরনের যদি প্রত্যেকটা ম্যানেজমেন্ট যদি যে যার মতো করে যদি এভাবে ছেলে মেয়েদের যদি
বা এমপ্লয়ীদের যদি এইভাবে যদি গণহারে যদি ছাঁটাই করা হয়, অবশ্যই এটা হচ্ছে যে আমি মনে করি যে দেশের জন্য হুমকি। আপনার বর্তমান পরিস্থিতি কি, আপনি কিভাবে দিন যাপন করছেন? আসলে বুঝতেই পারতেছেন, এই যে দীর্ঘ বছর, প্রায় 7 বছরের বেশি সময় ধরে আসলে চাকরিতে ছিলাম। এখন হঠাৎ করে চাকরিটা চলে গেলে এটা মেন্টালি অবশ্যই সবার জন্য, মেন্টালি অবশ্যই তারা, আমরা সবাই কিন্তু একটা মেন্টালি প্রেসারে আছি, ডিপ্রেশনে আছি, এবং সামাজিক ভাবে আমরা কিন্তু এটা খুবই একটা মানে একটা পরিবেশ। বাংলাদেশের প্রচলিত চাকরির বা নিয়োগের যে পরীক্ষাগুলো, এরকম কোন নিয়োগ পরীক্ষায় বসার মতো বয়স কি আপনার আছে? না, এই মুহূর্তে আমার ওই বয়সটা নাই, ওই বয়সটা কিন্তু আমি পার করে ফেলছি। মানে ওই ধরনের নিয়োগ পরীক্ষা বা ইন ফিউচারের যে নিয়োগগুলা, ওগুলাতে ক্যান্ডিডেট হওয়ার মতো বয়স আমার নাই।